আগামী নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,83,83,512 জন। হালনাগাদ ও সংশোধন শেষে আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সকালে নির্বাচন কমিশনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেল বছরের তুলনায় শতকরা হিসেব অনুযায়ী ভোটার বেড়েছে 1.05%, সংখ্যার হিসেবে যা 18,33,312 জন। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সম্মেলন কক্ষে এই তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন। বর্তমান ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বাছাই, যা শেষ হতে সময় লাগবে 30 জুন পর্যন্ত। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী এই হালনাগাদ প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি আমাদের ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব। সেই কার্যক্রম শুরু হবে আগামী 20 জানুয়ারি। খসড়া তালিকায় পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,109 জন। আর এছাড়াও প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। দক্ষিণ পূর্ব এশিয়া, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের 4টি দেশ, সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত, আর ইউরোপের 2টি দেশ তথা যুক্তরাজ্য এবং ইটালিতে আমাদের 11টি মিশন অফিসে এই কার্যক্রম চালু হয়েছে। বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে পুরো ভোটার তালিকাই যাচাই করা হবে। পাশাপাশি প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার। যারা ভোটার তালিকায় এখনো পর্যন্ত সন্নিবেশিত হন নাই, তারা যেন দ্রুত আবেদন করেন সেই আহ্বান জানাচ্ছি। আমরা আজকে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করলাম, কাউকে যদি আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হয় তাহলে একটা আইনি পরিবর্তনের প্রয়োজন হবে। এখন ভোটাধিকার নিশ্চিত করাই বর্তমান কমিশনের প্রধান চ্যালেঞ্জ বলেও জানান নির্বাচন কমিশনার। এছাড়াও ভুয়া ভোটার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে নির্বাচন কমিশন। রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সেজন্য আমরা একটা বিশেষ ব্যবস্থাপনা আছে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাতীয় সমাজসেবা দিবস 2025 উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। রিপোর্ট করছেন রাকিব হাসান। কুয়াশার চাদর না সরলেও কর্মব্যস্ততা কমেনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের। কুয়াশা মাখা সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সমাজসেবা দিবস 2025 উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি, আর মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি, মোটেই তুলনা করা যায় না। আমাদের শক্তি, ব্যক্তির শক্তি, এটা প্রচণ্ড শক্তি। একবার শুধু তাকে উন্মোচন করা, জাগিয়ে তোলা, সে জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে সমাজসেবা দিবস। প্রধান উপদেষ্টা বলেন, সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব, আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেয়া, যেন কেউ ভুলে না যায় এই দায়িত্ব থেকে, দূরে সরে না যায়। তিনি আশা করেন এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে। সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব। মন্ত্রণালয়ের কাজ হলো আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, পাছে যেন ভুলে না যায়, এই দায়িত্ব থেকে আমরা দূরে সরে না যাই। আজকে সেই জন্য দিবসটি পালন করা হচ্ছে, যাতে দেশের সবাইকে মনে করিয়ে দেওয়া এই দায়িত্বের কথা। এ সময় প্রধান উপদেষ্টা প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতাকে জাগিয়ে তোলারও দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। কারণে আমরা উৎসাহিত করি সবাইকে, যাতে এই ব্যবসা, যে পরের স্বার্থে ব্যবসা, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি, সেই ব্যবসাতে উৎসাহিত হয়
এবং এখন হচ্ছে, মানুষ আস্তে আস্তে এটা বুঝছে, বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে যে হ্যাঁ, আমি যখন ব্যবসা করব, নিজের স্বার্থেও ব্যবসা করব এবং অন্যের স্বার্থে, পরের স্বার্থেও ব্যবসা করব। সবাইকে ধন্যবাদ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। 43টি পণ্যের ওপরে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্য পণ্যের দামের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, IMF এর শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। তবে 43টি পণ্যের ওপরে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যের দামের ওপরে প্রভাব পড়বে না উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের কষ্ট হবে না। নতুন বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে বলেও জানান উপদেষ্টা। ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটরসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেট। এটা এক নাম্বার। দ্বিতীয়ত, বাংলাদেশ আর রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি 3 তারকার উপরে যে রেস্টুরেন্টগুলো, কেউ যদি আপনার একটা ফিক্সড এমন টাকা খেতে হবে, 10 টাকা যোগ হবে, আমার এটা কোনো মনোবেদনার কারণ হওয়া উচিত না। এই যে বিমানটা 500 টাকা ছিল 200 টাকা বাড়িয়েছে। ইন্টারনাল বিমানে এখন লোকজন মোটামুটি যারা বিমানে চড়ে তার 200 টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় না। আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে গত 15 বছরে বিদ্যুৎ খাতে হওয়া সকল চুক্তি পুনর্বিবেচনা করা হবে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, বিদ্যুৎ খাতকে ব্যবসার হাতিয়ার বানিয়েছিল আগের সরকার। SM আরিফের রিপোর্ট। গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, লুটপাটের মাধ্যমে বিদ্যুৎ খাতে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার। বিদ্যুৎ খাতটা তারা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে তারা কিভাবে কন্ট্রাক্ট গুলো করেছে এটা তো পাবলিক হচ্ছে। আমি তো মনে করি যে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো জনগণের কাছে এই কন্ট্রাক্ট গুলো উন্মুক্ত করে দেওয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সকল চুক্তি পুনর্বিবেচনা করা হবে এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার এই আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। SM আরিফ, মাই টিভি, ঢাকা। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুঞ্জরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন। শুনানি শেষে চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য জানিয়েছেন, তারা উচ্চ আদালতে যাবেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আপত্তি জানিয়ে বলেছে এটি রাষ্ট্রদ্রোহ মামলা, এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। আদালত জামিন নামঞ্জুর করেছেন, তবে কেউ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। জানুয়ারিতে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে 3 থেকে 5টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে শীত বাড়বে এবং তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ঘন কুয়াশার কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে না পারায় বেড়েছে শৈত্যপ্রবাহ। আর শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় রাজধানীতে যানবাহন ও মানুষের সংখ্যা ছিল তুলনামূলক কম। শীতের কাপড়ের বিক্রি বাড়লেও কষ্টে রয়েছে সাধারণ মানুষ। ইউসুফ আলী রিপোর্ট। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিনভর সূর্যের দেখা মেলেনি রাজধানীতে। তাই যেদিকে চোখ যায় সেদিকেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়
সকাল 6টা থেকে 9টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় 13.8 ডিগ্রি সেলসিয়াস। যেখানে দিনের তাপমাত্রা এই সময় গড়ে থাকার কথা 24-25 ডিগ্রি, ওইখানে কিন্তু ঢাকাতে বা দেশের মোটামুটি দিনের তাপমাত্রা নেমে এসে 17-16 বা 18 ডিগ্রি এর মধ্যে চলে এসেছে। অর্থাৎ দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা পার্থক্য একেবারে কাছাকাছি হয়ে গিয়েছে। এই বিদায় মানুষের ভিতরে শীতের অনুভূতিটা বৃদ্ধি পেয়েছে। পৌষ মাস শেষ হওয়ায় পুরো মাঘ মাস জুড়েই শীতের তীব্রতা কম বেশি থাকতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। আর এই সময় কিন্তু পশ্চিমা এবং উত্তর দিক থেকে এবং পশ্চিম দিক থেকে শীতল বাতাস প্রবাহিত হতে থাকে এবং এই শীতের অনুভূতিটা বৃদ্ধি পেয়েছে। 2 দিন বা 3 দিন মোটামুটি কুয়াশা থাকবে, তারপর শীতকাল কিন্তু শীতের অনুভূতি থাকবে, শীত থাকবে, কিন্তু জানুয়ারি মাস কিন্তু সামনে আসতে শীত কিন্তু আরও ঠান্ডা আরও পড়বে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস হওয়া সত্ত্বেও শীতের দাপটে রাজধানীর ভিআইপি সড়ক সহ অন্যান্য সড়কে যানবাহন ও মানুষের সংখ্যা ছিল তুলনামূলক কম। অন্যান্য দিনের থেকে আজকে প্রচুর শীত পড়ছে আর রীতিমতো খুব কাঁপতেছে। জ্যাকেটের ভিতরে আর 3টা আছে। এইবারকার ঢাকা শহরে এই শীতের মধ্যে সবচেয়ে বেশি শীত মনে হচ্ছে। হঠাৎ করে এত বেশি শীত আশা করিনি। বেড়েছে শীতের পোশাক বিক্রির পরিমাণ। পরশু দিন থেকে একটু বেচাকিনা, শীতের বেচাকিনা একটু বাড়ছে। অন্যান্য দিনের থেকে আমাদের ডবলেরও বেশি বেচাকিনা হয়েছে। শীত পড়ছে অনেক, এই কারণে আসছি, শীতের কাপড়ের দরকার না এখন। শীত নিবারণের জন্য নানা কৌশল অবলম্বন করছে সাধারণ মানুষ। গাড়ি চালালে পরে আবার থামলে আবার শীত করে, গাড়ি চালালে গরম লাগে। শীতের সময় পান্ডা খাইলে গরম হয় শরীরটাই। ঘন কুয়াশার কারণে আলোকরশ্মি ভূপৃষ্ঠে প্রবেশ করতে না পারায় বেড়েছে শীতের তীব্রতা। এমন ঘন কুয়াশা অব্যাহত থাকলে আরও কয়েকদিন শীত ঝেঁকে বসতে পারে রাজধানীসহ সারা দেশে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। অন্যদিকে তীব্র শীতে কাঁপছে পুরো দেশ, তবে জমে উঠেছে মেলার আনন্দ। এবারে মেলার থিম জুলাই আন্দোলন। প্রবেশদ্বার থেকে শুরু করে মেলায় অংশ নেয়া প্রতিটি স্টলে স্থান পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক স্মৃতি। শহীদ আবু সাইদ ও মীর মুগ্ধ নামের 2টি কর্নার সহ মেলায় বরাদ্দ রয়েছে মোট 362টি স্টল। যুবকদের জন্য তৈরি হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন। নানা বয়সী আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ। কেউ কেউ প্রিয়জনকে নিয়ে এসেছেন মেলায়, আবার অনেকেই পরিবারের সবাইকে নিয়ে মেলা প্রাঙ্গণে ঘুরে বেরিয়েছেন, সেলফি তুলেছেন, পণ্য কিনতে ভিড় করেছেন বিভিন্ন প্যাভিলিয়নে। নিরাপত্তার দিকে ভালোই দেখলাম, সব দিকে ভালো সিকিউরিটি আছে, উচ্ছৃঙ্খলতা নাই। অনেক সুন্দর লাগতেছে, কুয়াশা, ওয়েদারও অনেক সুন্দর। নবীনরা যেরকম ভাবে দেশ গড়তে চাইছে সেটার একটু হইলেও এই মেলাতে একটু বোঝা যাচ্ছে। আমাদের জুন প্রধান স্যারের নির্দেশ ক্রমে আমরা এই লিফলেটটা হাতে দেখতে পাচ্ছেন, এই লিফলেটটা প্রায় ম্যাক্সিমাম স্টলে দিয়ে দিয়েছি। এছাড়া প্রায় প্রতিটি স্টলে অবগত করেছি যে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই আমাদের ফায়ার স্টেশনকে জানাবেন। দর্শক, পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টার থেকে বাণিজ্য মেলার সর্বশেষ অবস্থা জানাচ্ছেন প্রতিনিধি শাহজালাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে প্রতিবারের ন্যায় এবারও কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখে বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বাণিজ্য মেলার উদ্বোধন করেছে। উদ্বোধন করা হলেও কিন্তু বেশ কিছু স্টল এবং প্যাভিলিয়নের কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, কিন্তু দর্শনার্থী কিন্তু ধীরে ধীরে বাণিজ্য মেলায় প্রবেশ করছেন। আশেপাশে এলাকার যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বাণিজ্য মেলায় এসে পড়েছেন এবং কেনাকাটাও শুরু করে দিয়েছেন। আপনাকে বলে রাখতে চাই, আমরা এখন রয়েছি বাণিজ্য মেলায় সেই একটি প্যাভিলিয়নের ভিতরে, যেখানে মূল বাণিজ্য মেলার কার্যক্রম চলছে এবং দোকানপাটের কার্যক্রম চলছে। এবারে বাণিজ্য মেলায় কিন্তু আপনারা টিকেটিং এর মাধ্যমে টিকিট কিনতে পারবেন এবং যারা প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ করছে তারাও কিন্তু অনলাইনে টিকিট এবং স্টল বুকিং করতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছে। বাণিজ্য মেলায় এবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও 36 চত্বর। এছাড়া দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্যুক্ত করতে তৈরি করা হয়েছে ইউথ প্যাভিলিয়ন। বাণিজ্য মেলায় প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এবং সরকারি ছুটির দিন সেটা কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন। এছাড়া সরকারি যেই নারী উদ্যোক্তারা রয়েছে, বিভিন্ন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন, বেসিক শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা কিন্তু ইতিমধ্যে তাদের স্টল রেডি করে ফেলেছে এবং তাদের স্টলে কিন্তু কেনাকাটাও শুরু হয়ে গেছে। তো
এবার বাণিজ্য মেলায় আপনারা ঢাকার ভেতর থেকে যারা আসবেন তাদের জন্য কিন্তু বিআরটি সার্ভিসের জন্য বেশ নিরাপত্তা এবং তাদেরকে সেই টিকেটিংয়ে ডিসকাউন্ট রয়েছে এবং উবারেও ডিসকাউন্টের কথা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে। রাজশাহীতে দরপত্র ছাড়াই নগর ভবন সংস্কার কাজে দুর্নীতির অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়েছে। এই অভিযানে 3টি ফাইল জব্দ করা হয়েছে। দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় রাজশাহী সহকারী পরিচালক আমির হুসাইন এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ আমির হুসাইন জানান, দরপত্র ও কোটেশন ছাড়াই সংস্কার কাজ হওয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়েছে। এ বিষয়ে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন বলেন, সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে সংস্কার কাজগুলো করা হয়েছে। এক্ষেত্রে 2008 সালের পিপিআর মেনেই তারা কাজ করছেন। নগর ভবনের সিকিউরিটি নিশ্চিত করার জন্য দরজা জানালাগুলি এবং থাইয়ের গ্লাস আপনারা দেখেছেন, এগুলো সবই ভাঙচুর হয়েছিল। এগুলো প্রায়োরিটি বেসিসে, যেটা সেকেন্ড ফ্লোর, সেই ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, এইভাবে পর্যায়ক্রমে আমরা করার জন্য পরামর্শ পেয়েছি আমাদের সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের নিকট থেকে। সিটি কর্পোরেশন থেকে মাত্র 3টা ফাইল সরবরাহ করা হয়েছে, বাকি 7টা ফাইল এখনও আমাদেরকে সরবরাহ করতে পারেনি। তারা আমাদেরকে সরবরাহ করবে বলে বলেছেন। আমার ধারণা যে এই 7টা কাজের কাগজপত্র এখনও তাদের তৈরি হয়নি। অলরেডি কাজের হাফ ডান। আমরা যতটা দেখলাম কাজের অর্ধেক কাজ অলরেডি শেষ হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার অভিপ্রায়ে জামালপুরে উস্কানিমূলক নৈরাজ্য ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করার বক্তব্য প্রদান মামলায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সহসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, রাজশাহী বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ সহ 7 জন নেতাকে অব্যাহতি দিয়ে মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত। দুপুরে মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা আক্তার এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, দীর্ঘদিন বাদীপক্ষ আদালতে সাক্ষী উপস্থাপন করতে না পারায় আদালত মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিয়ে ও সকল আসামিদের অব্যাহতি প্রদানের আদেশ দেন। এই অবস্থায় বিজ্ঞ আদালত আজকে রায়ের জন্য ধার্য করে রায় মোতাবেক সিআরপিসির 249 ধারা মোতাবেক সাক্ষী প্রমাণ না আসাতে বিজ্ঞ আদালত পরবর্তী কাজ স্টপ করে দিয়ে আসামিকে অব্যাহতি আদেশ